আসসালামু আলাইকুম। আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। কম্বোডিয়ায় নতুন করে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়ার দাবি, থাই বিমান বাহিনী দেশটির প্রিয়া ভিহিয়ার প্রদেশে এই হামলা চালায়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রেশ নিউজ জানিয়েছে, থাই F-16 যুদ্ধবিমান থেকে নমকমচ ও পিকশিক এলাকায় বোমা বর্ষণ করা হয়। গত 12 দিন ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত 55 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশটির বাহিনী দৃঢ় সংকল্পের সঙ্গে আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষা করে যাবে। অন্যদিকে রয়্যাল থাই আর্মি জানিয়েছে, 7 ডিসেম্বর সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে তারা ক্যাসিনো ও হোটেল সহ আন্তর্জাতিক জালিয়াতি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত 6টির বেশি ভবন ধ্বংস করেছে। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ড বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে কম্বোডিয়া। এক কম্বোডীয় সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, থাই বিমান থেকে হামলার পর তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সেনা কুন ইয়ং বলেন, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। এমন অবস্থায় তাকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হতে হয়। ডিসেম্বরের শুরু থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ চলছে। কয়েক দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি সবচেয়ে তীব্র সংঘর্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা। কম্বোডিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বান্টি মিঞ্চি প্রদেশে একাধিক সেনা ও পুলিশ সদস্য জানিয়েছেন, থাই বিমান হামলার পর তারা শ্বাসকষ্টে ভুগেছেন। তাদের দাবি, বিমান থেকে বিষাক্ত তরল ছোড়া হয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে থাইল্যান্ড। থাই কর্তৃপক্ষ একে ভুয়া খবর বলে দাবি করেছে। রয়টার্সকে থাই বিমান বাহিনীর মুখপাত্র এয়ার মার্শাল জ্যাকরিদ থাম্বিছাই বলেন, থাই বাহিনী কখনোই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি। উল্লেখ্য, এর আগে গত জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের সময় থাই বাহিনীর বিরুদ্ধে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছিল কম্বোডিয়া। তখন থাইল্যান্ড স্বীকার করেছিল যে তাদের কাছে এ ধরনের অস্ত্র রয়েছে, তবে দাবি করেছিল আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী এটি রাসায়নিক অস্ত্র হিসেবে গণ্য নয়। মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শুরু হয়েছে এক নতুন অধ্যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ সম্প্রতি জানিয়েছেন, দেশের প্রথম S-500 রেজিমেন্ট পুরোপুরি যুদ্ধ প্রস্তুত অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছে। এই ঘোষণার পর থেকেই অত্যাধুনিক এই ব্যবস্থার সক্ষমতা নিয়ে রুশ সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামরিক রাজনৈতিক বিশ্লেষণ ব্যুরোর প্রধান আলেকজান্ডার মিখেল রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, S-500 প্রমেথিউসের মতো উন্নত প্রযুক্তি বর্তমানে কোনো পশ্চিমা দেশের কাছে নেই। তার মতে, এই সিস্টেমের দীর্ঘ পাল্লা ও উচ্চ নির্ভুলতা রাশিয়ার প্রতিপক্ষদের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। S-500 মূলত রাশিয়ার বিদ্যমান S-400 ট্রায়াম্ফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিপূরক হিসেবে তৈরি করা হয়েছে। এটি কৌশলগত আকাশ প্রতিরক্ষা ও মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যকার ব্যবধান কমিয়ে আনবে। মিখেলবের ভাষ্য অনুযায়ী, প্রমেথিউস শুধু বর্তমান সময়ের হুমকি মোকাবেলার জন্য নয়, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের কথা মাথায় রেখেই নকশা করা হয়েছে। এমনকি ন্যাটোর যেসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে, সেগুলোকেও ধ্বংস করার সক্ষমতা এই ব্যবস্থায় রয়েছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে আকাশ যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট রাশিয়ার তুলনায় পিছিয়ে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। কারিগরি দিক থেকে S-500 একটি ব্যতিক্রম ধর্মী অবস্থানে রয়েছে। রুশ বিশেষজ্ঞদের মতে, এই সিস্টেম প্রায় 600 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের লক্ষ্য শনাক্ত করতে পারে এবং সর্বোচ্চ 500 কিলোমিটার দূরত্বের মধ্যে তা ধ্বংস করতে সক্ষম। এটি শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা সুপারসনিক যুদ্ধ বিমান নয়, বরং নজরদারি ও যোগাযোগে ব্যবহৃত নিম্ন কক্ষপথের উপগ্রহকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। সব মিলিয়ে S-500 প্রমেথিউস বিশ্বব্যাপী সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2025 সালে ক্রিপ্টোকারেন্সি চুরির ক্ষেত্রে বিশ্বে শীর্ষ অবস্থানে উঠে এসেছে উত্তর কোরিয়া। চলতি বছরে দেশটির হ্যাকাররা আনুমানিক $2.2 বিলিয়ন মূল্যের ডিজিটাল সম্পদ হাতিয়ে নিয়েছে। ব্লকচেইন বিশ্লেষণ সংস্থা চেইন অ্যানালিসিসের তথ্য মতে, আগের বছরের তুলনায় উত্তর কোরিয়ার ক্রিপ্টো চুরির পরিমাণ বেড়েছে প্রায় 51%। বৈশ্বিকভাবে ক্রিপ্টো সেবা খাতে যত হ্যাকিং হয়েছে তার প্রায় 76%-এর সঙ্গেই দেশটির
সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার আইটি কর্মীরা বিভিন্ন ক্রিপ্টো এক্সচেঞ্জ, কাস্টোডিয়ান ও ওয়েব3 প্রতিষ্ঠানে গোপনে অনুপ্রবেশ করে প্রথমে অভ্যন্তরীণ প্রবেশাধিকার অর্জন করে, এরপর পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ ডিজিটাল সম্পদ চুরি করা হয়। চেইন অ্যানালিসিসের মতে এই পদ্ধতি দ্রুত ও তুলনামূলকভাবে নিরাপদে অর্থ পাচারের সহায়ক হচ্ছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, 2025 সালে বিশ্বজুড়ে ক্রিপ্টো চুরির মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $3.4 বিলিয়ন। এর মধ্যে ফেব্রুয়ারিতে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে চালানো সাইবার হামলায় একাই $1.5 বিলিয়ন চুরি হয়। বিশ্লেষকদের ধারণা, এই হামলার পেছনে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত কুখ্যাত হ্যাকার গ্রুপ লাজারাস জড়িত ছিল। চেইন অ্যানালিসিসের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান অ্যান্ড্রু ফিয়ারম্যান বলেন, চুরি করা অর্থ বৈধ করার জন্য উত্তর কোরিয়ার হ্যাকাররা অনেক সময় চীনের মানি লন্ডারিং সেবার সহায়তা নেয়। এসব নেটওয়ার্ক অবৈধ অর্থকে বৈধ অর্থে রূপান্তরে ভূমিকা রাখে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়া বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় সরাসরি অংশ নিতে পারে না। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আরোপিত নিষেধাজ্ঞা দেশটিকে সামরিক ও অস্ত্র কর্মসূচির অর্থ যোগাতে অবৈধ পথ বেছে নিতে বাধ্য করেছে। গবেষকদের মতে, অতীতে আদর্শগত উদ্দেশ্য সাইবার হামলা চালালেও বর্তমানে উত্তর কোরিয়ার সাইবার কার্যক্রমের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে অর্থ সংগ্রহ। ইউক্রেনের পর রাশিয়া আর কোনো যুদ্ধে জড়াবে না যদি দেশটিকে প্রাপ্য সম্মান দেওয়া হয়, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধের পরিকল্পনা করছে, এ ধরনের দাবি তিনি সরাসরি ননসেন্স বা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বছরের শেষ ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে পুতিন এ কথা বলেন। ব্রিফিং চলাকালে বিবিসির এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ইউক্রেনের বাইরে অন্য কোথাও রাশিয়া কি আবার বিশেষ সামরিক অভিযান বা যুদ্ধ চালাবে কিনা। জবাবে পুতিন বলেন, যদি আপনারা আমাদের সম্মান করেন তাহলে আর কোনো অভিযান হবে না। আমরা যেমন আপনাদের সম্মান করার চেষ্টা করি, আপনারাও যদি সেই সম্মান দেখান তাহলে আর কোনো যুদ্ধের প্রয়োজন পড়বে না। এর আগে গত সপ্তাহেও পুতিন দাবি করেছিলেন, ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার কোনো যুদ্ধ পরিকল্পনা নেই। তবে তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি তৈরি হলে রাশিয়া আত্মরক্ষায় লড়াই করতে প্রস্তুত থাকবে। এ প্রসঙ্গে তিনি আরো শর্ত দেন, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ নিয়ে যদি ইউরোপ প্রতারণা না করে তাহলে সংঘাতের কোনো কারণ থাকবে না। পুতিনের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।